আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে স্বাগত। আমরা ইলমে নাহু এর ফুল কোর্স এর কাজ করছি এবং কাজ করে যাচ্ছি। আমরা যারা ইলমে নাহুকে পরিপূর্ণরূপে বেসিক সহকারে শিখতে চাচ্ছি এবং ভালো একটা বেসিক নিয়ে শিখতে যাচ্ছি তাদের জন্য ইলমে নাহুর উপরে আমরা আইকি ক্লাসরুম আপনাদের জন্য এই ফুল কোর্সের একটা আয়োজন করেছি যাতে করে আপনারা এখানে ফুল গ্রামারটাকে ভালোভাবে আত্মস্থ করতে পারেন এবং এই গ্রামার শেখার পরে পাশাপাশি আপনাদের জন্য এই কাজটাও চালু করা হয়েছে অলরেডি যে যেখানে আপনাদেরকে কিভাবে ইলমে নাহুর প্রয়োগ করতে হয় সেটা অলরেডি আপনাদের জন্য কাজ করা শুরু হয়ে গেছে। কিন্তু এটা হচ্ছে যারা আরবি শিখতে চান যে কেউ হতে পারেন এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যারাই হন না কেন সাধারণ পাবলিক মাদ্রাসা বা স্কুল যেখানেরই হন না কেন সবাই শিখতে পারবেন উন্মুক্তভাবে এটা করা হচ্ছে। তো আজকে তার ধারাবাহিকতা আজকে আমরা একটা বিষয় শিখবো সেটা হচ্ছে কি সেটা হচ্ছে যে আমাদের মুজফ ইসমুল মুজফ এটা শিখবো। তো ইসমুল মুজফ এটা কি বিষয়ের উপরে ছিল, কেন এই ইসমুল মুজফটা আলোচনা করছি আমরা, যেন এখানে আলোচনা করছি যে আসমাউল আমেলা ছিল, ঠিক আছে, মানে কিছু এসএম ছিল, সে এসএম গুলো বাক্যের মধ্যে কাজ করে, এসএম গুলো বাক্যের মধ্যে আমল করে, অন্য এক শব্দের শুরুতে এসে পরে দ্বিতীয় শব্দ বা দ্বিতীয় শব্দের শেষে এসে হরকতের পরিবর্তন করে, এরকম ধরনের কিছু এসএম। তো আমরা এক কথায় বলতে পারি যে এসএম গুলো বাক্যের মধ্যে কাজ করে তাকে বলা হয় আসমাউল আমেলা। তো এটা আমরা বলেছিলাম মোট 11 প্রকার, মোট 11 প্রকারের মধ্যে আজকে আমরা চলে আসছি 9 নম্বর প্রকার, যেটা হচ্ছে ইসমুল মুজফ। আজকে হচ্ছে আমরা পর্ব নাম্বার 9। এই ইসমুল মুজফের 11টা টপিক ছিল, অলরেডি আমরা 8টা কমপ্লিট করে ফেলেছি। মাজদার সর্বশেষ যেটা ছিল সেটা হচ্ছে মাজদার। তো আজকে যেটা আমরা করতে যাচ্ছি সেটা হচ্ছে মুজফ। তো এই মুজফটা কমপ্লিট করবো, এরপর আর দুটো টপিক থাকবে, সেটা হচ্ছে একটা হচ্ছে ইসমে তাম আর একটা হচ্ছে ইসমাউল কিনায়াত। তো আজকে আমরা মুজফটা শেষ করে ফেলবো ইনশাল্লাহ। ছোট্ট একটা টপিক, আশা করি যদি একটু মনোযোগ সহকারে আমাদের সাথে থাকবেন একবার ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে আপনার বেসিকের ক্ষেত্রে। তো আসেন আমরা আগে ইসমুল মুজফটা কি এর পরিচয়টা একটু আগে ক্লিয়ার হয়ে নিই। আচ্ছা, ইসমুল মুজফ বলতে যে বিষয়টা আমরা বুঝি সেটা হচ্ছে এই যে একটি এসএম আরেকটি এসএম এর সাথে কি করবে, সম্পর্ক তৈরি করবে। যেমন আমার কলম, আমার সাথে কার সম্পর্ক করলাম, কলমের সাথে। আমার কলম তার মানে আমার সাথে যখন কলমের সম্পর্ক হলো তার মানে এই কলমের মালিক আমি, এটা বোঝাতে চাই। আমার বাড়ি, ঠিক আছে, আমার সন্তান, আমার অমুক, আমার টাকা, আমার 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 তোমার তোমার আমার তোমার তার, এরকম বলি না। তো একজনে মানে একটা এসএম এর সাথে আরেকটা এসএম এর কলমের কালি, কার কালি, কলমের। এরকম করে এরকম আমারটা দিয়ে বুঝলাম তোমারটা দিয়ে বুঝলাম, এরপরে এরকম আরেকটার সাথে তোমার কলমের কালি, হ্যাঁ, এরপরে অমুকের ছেলে, এরকম বলি না। এইরকম জাতীয় যে মাদ্রাসার বাড়ির দরজা, তো এই যে দেখেন এইরকম, বা স্কুলের টিচার, এরকম বলি না। তো এরকম যখন বলি তখন আমরা একটা এসএম কে আরেকটা এসএম এর সাথে সম্পর্ক করি, অর্থাৎ তখন আরবি ভাষার নিয়ম অনুসারে এটাকে বলা হয় মুজফ বা মুজফ ইলাই। সেই মুজফ এবং মুজফ ইলাইটাকে আমরা এখন শিখবো, একটা এসএম আরেকটা এসএম এর সাথে কিভাবে সম্পর্ক হয়। মানে এখানে সর্বনিম্ন দুটো এসএম লাগে, সর্বনিম্ন দুটো এসএম লাগে, সর্বনিম্ন, সর্বোচ্চ যা হতে পারে সেটা পরের বিষয়ে আলোচনা করব। কিন্তু কিন্তু সর্বনিম্ন কটা এসএম লাগবে, দুটো এসএম লাগবে। সে দুটো এসএম এর মধ্যে থেকে আমরা এই যে বিষয়টা দেখতে পাচ্ছি, হুম, এই যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি সেই বিষয়টা হলো যে আপনার ইসমুল মুজফ কিভাবে কাজ করে। আমরা এর পরিচয় জানলাম, পরিচয় যদি জানি, পরিচয় বললাম, আলোচনা করলাম। যে এসএম অন্য কোনো এসএম এর সাথে সম্বন্ধ যুক্ত হয় কিংবা সম্পর্ক যুক্ত হয় তাকে মুজফ বলা হয়, আর যার সাথে সম্পর্ক তৈরি করা হয় তাকে মুজফ ইলাই বলা হয়। ঠিক আছে, তার মানে এখানে দুটো এসএম থাকবে। যেমন এখন যদি আমি বলি যে এখানে একটা লিখলাম কিতাবুন, ঠিক আছে, একটা এসএম, আরেকটা এসএম লিখলাম জাইদুন, ঠিক আছে, জাইদুন। আচ্ছা, এখন দেখেন দুটো এসএম স্বাধীনভাবে আছে, স্বাধীনভাবে যখন থাকে দুটো এসএম তখন তার উপরে প্রকৃত এই অরব চলে আসে, যে নসল, মানে আমরা প্রকৃত অরব বলতে কাকে বুঝি, মানে তানবিন বলতে দুই পেশকে, সেই দুই পেশই আসবে স্বাধীনভাবে যদি কোনো এসএম থাকে এবং কি সে মাবনি অবস্থায় থাকে। তখন কি অবস্থা থাকে, মাবনি অবস্থায় থাকে। যখন এসএম গুলো অধীনে চলে যায়, একটা আরেকটার অধীনে চলে যায়, তখন এসএম গুলো কি হয়ে যায়, তখন মরবের আচরণ মানে প্রকাশ করে। তবে কিছু কিছু এসএম আছে যেগুলা
মাবনি আসল সেগুলো বাদে কিছু কিছু এসএম কিংবা মুশাবাহাল মাবনি এরা ছাড়া আর বাকি সব মরবে পরিবর্তন হয়ে যায়। এই বেসিক আলোচনাগুলো তো আমরা একেবারে শুরুর দিকে আলোচনা করেছিলাম। আশা করি সেই কোর্স যারা ধারাবাহিকভাবে করে এসেছেন এই পর্যন্ত আমার সাথে, তো আশা করি তাদের এই ব্যাপারটা কোনো ঝামেলা হওয়ার কথা না। আর যদি পুরো কোর্সের যে টপিকগুলো শিখেছি তার ভিতরে যদি পুরো নাহুটা থাকে, সে আশা করি আরবি ভাষার ক্ষেত্রে কোরআনীয় আরবি এটা বিষয় না, হাদিসীয় আরবি বিষয় এটা না, আপনার ইন্টারন্যাশনালি বর্তমানে যে অ্যারাবিক চলে, মডার্ন অ্যারাবিক, টোটাল অ্যারাবিকটাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন, অর্থাৎ আপনার যোগ্যতা অনুসারে এই যোগ্যতা আপনার ভিতরে চলে আসবে। তো সেই অনুসারে আমরা এখন শিখতে চাচ্ছি যে কিভাবে আরবরা তাদের এই বিষয়টা বলে। তো এখন কথা হচ্ছে, যেহেতু আমরা বাংলা বা এশিয়ার ভিতরে ভারতীয় উপমহাদেশের একটা অংশ হিসেবে, তো বা আমরা একটা বিষয় যদি বলি, তো আমরা দেখা যায় প্রচুর মানুষ আরবি ভাষা শেখার জন্য অনেক কাজ করে থাকে, বাংলাদেশ থেকে হোক, ইন্ডিয়া থেকে যারা দেখছেন তাদের হোক, কিংবা বাহির দেশ থেকে যারা দেখছেন আরবি ভাষা শিখতে চাচ্ছেন, কোরআন হাদিসটাকে বুঝতে চাচ্ছেন, অথবা আরবি ভাষাটাকে যোগ্যতা বুঝার ভিতরে নিয়ে আসতে চাচ্ছেন, তাদের জন্য এই কাজটা। তো আসেন, আপনারা এই বেসিক যখন শিখবেন জানবেন তখন আপনি নির্ভুলভাবে আরবি বলতে পারবেন। আর যদি কোনো একটা বিষয় আপনি নির্ভুল মানে যোগ্যতা থাকে, দক্ষতা থাকে, তো এটা তো আপনি বুঝছেন যে আপনার কতটা মূল্য, ঠিক না? তো এটাই হচ্ছে বিষয়। তো আমরা এখন শিখবো এটা একটা এসএম, এটা একটা এসএম। তো এই দুটো এসএম এর মধ্যে একটা সম্পর্ক তৈরি করব, দুটো এসএম এর মধ্যে একটা সম্পর্ক তৈরি করব, সেই সম্পর্কটাকে বলা হয় মুজফ, ইসমুল মুজফ, ঠিক আছে? তো এই মুজফ তো এমনি এমনিতে হবে না, মুজফ তৈরি করতে হলে দ্বিতীয় আর একটা এসএম লাগবে। মুজফ দেখাতে হলে একা যদি কোনো এসএম হয় সে কোনোদিন মুজফ হতে পারে না, তার সাথে দ্বিতীয় আর একটা এসএম লাগবে। কারণ মুজফ নির্ভর করে মুজফ ইলাইহির উপরে, মুজফ নির্ভর করে মুজফ ইলাইহির উপরে, এছাড়া আমরা মুজফ নির্ণয় করা অসম্ভব, কোনো মতেই না। তো এখন সেটা কিভাবে তৈরি করবে, আসি দুটো এসএম দিয়ে। আমি যদি বলি জায়েদের বই, কি বলবো? জায়েদের বই, জায়েদের বই বললাম। তাহলে দেখেন এই যে র দিয়া এবং একার এর, এই যে এর, জায়েদ এর বই, ঠিক আছে, এই এর দিয়ে একটা জায়েদের সাথে বইয়ের একটা সম্পর্ক তৈরি করে ফেললাম। তো এখন কথা হচ্ছে এই যে সম্পর্কটা তৈরি করে ফেললাম, এখন কিভাবে আমি মুজফ এবং মুজফ ইলাই তৈরি করব সেটা হচ্ছে আমার কাজ। তো চলেন আমরা এখন শুরু করে দেই। যে আমরা এখানে লিখে ফেলেছি যে দুটো শব্দের ভিতরে মুজফ এবং মুজফ ইলাই একটা সম্পর্ক তৈরি করব, দুটো এসএম এর মধ্যে সম্পর্ক তৈরি করব। তাহলে কিভাবে তৈরি করব, আসেন এই দুটোর মাঝে কিভাবে তৈরি করতে হবে। তৈরি করার নিয়মটা হচ্ছে, প্রথম যে শব্দটাকে আমি নিব, ধরলাম এই কিতাবকে নিলাম, কিতাবু, কিতাবু। এখন শর্ত হচ্ছে প্রথমে যে থাকবে, নিয়ম হচ্ছে প্রথমে যে থাকবে সে হচ্ছে মুজফ, প্রথমে যে থাকবে, যে এসএমটা থাকবে সেই হচ্ছে মুজফ। আর এই কিতাব যে প্রথম এসএম এর সাথে দ্বিতীয় এসএম যাকে আমি যুক্ত করব, সম্পর্ক তৈরি করব, এই প্রথম এসএম এর সাথে দ্বিতীয় এসএম এর যে সম্পর্কটা তৈরি করব সে হচ্ছে মুজফ ইলাই, সে হচ্ছে মুজফ ইলাই। ক্লিয়ার? যিনি প্রথম থাকবেন, যে এসএমটাকে প্রথম নিব তাকেই আমরা বলবো মুজফ। এখন মুজফের ক্ষেত্রে শর্ত আছে কিছু, এটা আমরা মোটামুটি শুরুতে আলোচনা করেছি, আবার আজকে যেহেতু আসছে তো এখানে আলোচনা করি। শর্ত হচ্ছে এই মুজফ শব্দটা যিনি হবেন তার শব্দের শুরুতে আলিফলাম আসতে পারবে না, এক নম্বর কথা, একেবারে এটা ফরজে আইন। মুজফ যিনি হবেন তার শুরুতে আলিফলাম আসতে পারবেন না, ঠিক আছে? দুই নাম্বার কথা হচ্ছে এটার শেষ অক্ষরে, এই মুজফের শেষ অক্ষরে কি হতে পারে, কি হতে হবে? মুজফের শেষ অক্ষরে পেশ হবে, মুজফের শেষ অক্ষরে কি হবে? সর্বদা পেশ হবে। কয় পেশ? এক পেশ হবে। এরপরে এই মুজফের যে কিছু নিয়ম কানুন আছে, সেই নিয়ম কানুন যে হুকুম, যেটা আমরা বর্ণনা করবো ইনশাল্লাহ। তারপর আমি শুরুতে হালকা পাতলা কিছু বললাম, এর ধারাবাহিকভাবে আসবে। তো এখন যদি আমরা এখানে বলি যে মুজফটা আলিফলাম হতে পারবে না, মানে স্বাভাবিকভাবে বুঝার ক্ষেত্রে মুজফটা আলিফ হতে পারবে না, আলিফলাম হতে পারবে না মুজফের শব্দের শুরুতে, এবং শেষ অক্ষরে এক পেশ হতে হবে। এবং যিনি মুজফ ইলাই হবেন, এই যেরকম জাইদকে আমি মুজফ ইলাই তৈরি করতে চাচ্ছি, তার শেষে এক জের বা দুই জের যেটা আমি দেই সেটা আমার ইচ্ছা, কিন্তু শেষে অক্ষরে মুজফ ইলাই যিনি হবেন তার শেষ অক্ষরে সর্বদা জের হবে, তার শেষ অক্ষরে সর্বদা জের হবে, এটা মাস্ট বি, এটা ফরজে আইন ধরতে পারেন আর কি। এই বাক্যের নিয়ম অনুসারে ফরজে আইন যেরকম একেবারে অবশ্যই করণীয়, ঠিক এখানেও এরকম। হ্যাঁ, তবে যদি আপনি 16 প্রকার এসএম এর ভিতরে চলে যান তখন কিন্তু ডিফারেন্ট ঘটনা ঘটবে, ঠিক আছে?
তো এই বিষয়গুলো আপনাদেরকে খেয়াল করতে হবে। তো আমরা সেই আলোচনাগুলো অবশ্যই করব। তবে বেসিক নিয়ম হচ্ছে এটা যে মুজফ যিনি হবেন তার শুরুতে আলিফ লাম হতে পারবে না। হ্যাঁ, এরপরে মুজফ ইলাই যিনি হবেন তার শেষ অক্ষরে কি হতে হবে? জের হতে হবে। তার শেষ অক্ষরে কি হতে হবে? জের হতে হবে। তো এইভাবে যখন তৈরি করলেন, এই দেখেন 100% হয়ে গেল জায়েদের বই। তার মানে এই গঠন অনুসারে যদি আপনি বলেন জায়েদের বই। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে আপনি বলেন যে ভাই আপনি তো করলেন, এটা পারলেন, অনেক কিছুতে তো এইভাবে তৈরি করা যেতে পারে। হ্যাঁ অবশ্যই, যেরকম কলমের কালি, যদি বলি এখন যে হেব্রুল কলামি, হেব্রুল কলামি, যে এখন যদি বলি যে হেব্রুল কলামি, আসেন এখন কলমের কালিটাই একটু আমরা বলি। হেব্রুল কলামি, এই যে হেব্রুল, হেব্রুল, হেব্রুন, হেব্রুন না, হেব্রুন, হেব্রুল কলামি, এখানে হবে লামটা, ঠিক আছে? কলামি, হিব্রুল কলামি, এই যে হিব্রুল কলামি, কলমের কালি, ঠিক আছে? হিব্রুল কলামি, কলমের কালি। আমার চশমা, নাজ্জারি, ঠিক না? আমার টুপি, কলম সিয়াদনি। হুম, আচ্ছা। আমার ব্ল্যাকবোর্ড, সাব্বরাতি, পারছি না? আমার জামা, লিবাসি বা কামিসি। কি করছি? ওই যে শেষে ইয়াটা যুক্ত করছি না, ইয়ায় মোতাকাল্লিম। আর সেই ইয়ায় মোতাকাল্লিমটা কি? একটা এসএম, একটা দমির, ঠিক আছে? সেই এসএমটাকে কামিজ আর একটা এসএম এর সাথে যুক্ত করে দিচ্ছি, আমার হয়ে যাচ্ছে। আমার মোবাইল, এই যে মোবাইলটা আপনি দেখছেন, সেই মোবাইলটাকে যদি বলেন আমার মোবাইল, তাহলে কি বলবেন? জাউলি কিংবা জাওয়ালি, আমার মোবাইল। হাদা জাওয়ালি, এই মোবাইলটা আমার। ওয়া হুয়া জামিলুন, হুম, এবং তা সুন্দর, বলতে পারি না? এই যে দেখেন আরবি ভাষা এমনি অটোমেটিকলি চলে আসবে। তো এখানে আমরা এটা বুঝতে চাচ্ছি যে মুজাফ এবং মুজাফ ইলাইহি কিভাবে হবে। তবে এখানে আমরা শিখলাম প্রথম অংশ যিনি, তিনি হচ্ছেন মুজাফ। প্রথম অংশ যিনি, তিনি হচ্ছেন মুজাফ। আর দ্বিতীয় অংশ যিনি, তিনি হচ্ছেন মুজাফ ইলাই, তিনি হচ্ছেন কি? মুজাফ ইলাই। চিনতে পেরেছি? তো এই অংশ মুজাফ ইলাই, আর এই অংশ মুজাফ, এই অংশ মুজাফ, এই অংশ মুজাফ ইলাই। সিস্টেমটা বুঝতে পেরেছি? এখন আসেন, এই মুজাফ এবং মুজাফ ইলাই যে তৈরি হয়, সেখানে কিছু ঝামেলা থাকে, সেটা আমরা হয়তো প্রকাশ্যে দেখি না। কি কি ঝামেলাগুলো থাকে সেগুলো একটু আমরা এখন ডিপলি অ্যানালাইসিস করে বের করব। আসেন, যে আমরা দেখতে পাই যে কি কি আছে এখানে। যদি আমরা বেসিক গ্রামার থেকে আলোচনাটা করি তাহলে দেখব এখানে বেসিক্যালি চারটা বিষয় মেইনলি থাকে। তবে ফোকাসে আমাদের যে তিনটা আমাদের স্বাভাবিকত দেখি, সেটা গ্রামারে স্পষ্টতই অর্থের থেকে এটা পাওয়া যেতে পারে। যেমন এখানে হতে পারে দুটি, আহ, যদি মুদাফটি মুদাফ ইলাই হতে সৃষ্ট হয়, ঠিক আছে? মুদাফ মানে মুদাফ ইলাইতে যদি তৈরি হয়, তখন যে বিষয়টা ঘটবে, তখন তার ভিতরে এই হরফে জার হতে পারে, এটার ব্যাপারে আলাদা। এক কথায় এই মুজাফ এবং মুজাফ ইলাইহির মাঝে কিছু কিছু হরফে জার লুকায়িত থাকে। মুজাফ এবং মুজাফ ইলাইহির মাঝে কিছু কিছু হরফে জার যে আছে, 17টা না, 17টা না, এখানে কিছু হরফে জার আছে, এটা লুকায়িত থাকে। যেমন এর ভিতরে একটা হতে পারে, যদি মুদাফ ইলাইটি মুদাফ থেকে, মুদাফ ইলাইটি যদি মুদাফ থেকে জন্মগ্রহণ করে, কিংবা মুদাফ ইলাইটি যদি মুদাফ থেকে আসে, মুদাফ থেকে অস্তিত্ব লাভ করে মুদাফ ইলাইটি, তাহলে তার ভিতরে মিন লুকায়িত থাকে। তার ভিতরে কি লুকায়িত থাকে? মিন লুকায়িত থাকে। এক নাম্বার কথা, যে কি বললাম, মুদাফ ইলাইটি যদি, এক নম্বর কথা, যদি মুদাফটি হতে মুদাফ ইলাই হয়, কিংবা মুদাফ হতে যদি মুদাফ ইলাইটি আসে, মুদাফটি
যদি মুদফ হতে মুদফ ইলাই হতে হয়, এই মুদফটি যদি মুদফ ইলাই হতে আসে, মুদফটি যদি মুদফ ইলাই হতে আসে, তাহলে তার ভিতরে কি থাকবে? মিন লুকায়িত থাকবে। মুদফ এবং মুদফ ইলাইহির মাঝে মিন লুকায়িত থাকবে। স্যার এখনো বুঝলাম না ব্যাপারটা, একটু এক্সপ্লেইন করেন ভালো করে, একবারে ডিপলি এক্সপ্লেইন। হ্যাঁ আচ্ছা, আমরা এটা এক্সাম্পলের মাধ্যমে, আমরা কাজ যা করবো এক্সাম্পলের মাধ্যমে কাজ করব। তো আসেন, যেটা হচ্ছে যেমন একটা যদি বলি যাহাবা যাহাবুল, নাকি না, এটা এটা পরে বলি। জাহাবাটা হ্যাঁ অবশ্যই লাগবে, তার আগে খতামু, খতামু, খতামু জাহাবিন, খতামু জাহাবি, খতামু জাহাবিন। ঠিক আছে, তাহলে কি? স্বর্ণের আংটি, স্বর্ণের আংটি। তাহলে এটা হচ্ছে মুজফ আর এটা হচ্ছে মুজফ ইলাই, কারণ মুজফের শর্ত পূরণ করছে। শুরুতে আলিফ লাম নাই এবং শেষে কি নাই? শেষ অক্ষরে পেশ আছে, এবং এটার কি শেষ অক্ষরে, এটা শুরুতে আলিফ লাম হোক বা না হোক সেটা বিষয় না। এটা পুরুষ হোক বা স্ত্রী হোক সেটাও বিষয় না। কিন্তু মুজফ ইলাইয়ের ক্ষেত্রে ওই যে লিঙ্গের ব্যাপারটা, এটা মাস্ট বি না। ঠিক আছে, এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে। মুজফ ইলাইয়ের ক্ষেত্রে লিঙ্গ যে একটা আছে মুজাক্কার মুয়ান্নাস, এই বিষয়টা কিন্তু মাস্ট বি না। ইসলামটা মুজাক্কার হলো, মুজফটা মুজাক্কার হলো, এবং স্ত্রীলিঙ্গের কি মুয়ান্নাস হবে না কি না মুজাক্কার হবে, এই ব্যাপারে কোনো এই ধরনের কোনো ধর্মান্ধার নিয়ম নাই। ঠিক আছে আরবিতে। তো এই ব্যাপারটা স্বাভাবিকভাবে চলে। তো এটা হচ্ছে মুজফ, এটা হচ্ছে মুজফ ইলাই। তাহলে মুজফের শর্ত হচ্ছে শেষ করে পেশ হওয়া, আলিফ লাম মুক্ত হওয়া, এবং শেষ করে মুজফ ইলাই, শেষ করে জের হওয়া। এখন যেমনই হোক, এক বচন হোক বহু বচন হোক, সেটার কথা আলাদা। যে মুজফ এবং মুজফ ইলাই যে স্বাভাবিক শর্ত, সেটা আমরা দেখবো। এখন বচন চেঞ্জ হলে কিভাবে হবে সেটা আমরা পরে দেখতেছি। ঠিক আছে, আলোচনা আসবে, সামনে আসবে। তো আমরা যেই নিয়মটা বেসিক্যালি সেটা আমরা শিখলাম। তো এটার ভিতরে দেখেন, আংটিটা তৈরি স্বর্ণের আংটি, স্বর্ণের আংটি, খতিম মানে আংটি, কিসের? স্বর্ণের। তাহলে আংটিটা তৈরি হইলো কার থেকে? কার কাছ থেকে? স্বর্ণ থেকে না? এই স্বর্ণ থেকে আংটিটা তৈরি হওয়ার কারণে মাঝখানে একটা মিন লুকায়িত আছে। স্বর্ণ থেকে আংটি, স্বর্ণ থেকে আংটি, এই কারণেই বলছে মুদফ ইলাইটি যদি মুদফটি যদি মুদফ ইলাই থেকে সৃষ্ট, মুদফটি মুদফ ইলাই থেকে যদি জন্মগ্রহণ করে, কিংবা মুদফটি যদি মুদফ ইলাই থেকে আসে, তাহলে তার মাঝখানে একটা কি থাকবে? মিন থাকবে। আমার ছেলে, আমার সন্তান, হয় না? আমার সন্তান এখানে বললেও কি আমার থেকে সন্তানটা আসছে না? এই যে সন্তান, সন্তান বললেই কি কার? আমার সন্তান, আমার সন্তানটা কি আমার থেকে আসছে, মাঝখানে কি মিন, ঠিক না? ওয়ালাদি যদি বলি, ওয়ালাদি কি বললে কি? ওয়ালাদি মিন নি, ওয়ালাদু মিন নি, ওয়ালাদু মিন নি, যে সন্তান আমার, আমার থেকে সন্তান। বিষয়টা এমন না? এভাবেই মিন থাকে যদি মুদফটি মুদফ ইলাই থেকে আসে, মুদফটি যদি মুদফ ইলাই থেকে আসে, তাহলে মিন লুকায়িত থাকবে এই মুদফ ইলাইয়ের মাঝে। ঠিক আছে, এরকম যদি মুদফ ইলাই হয়, তাহলে বুঝতে হবে যে মুদফ যিনি থাকবেন সে যদি মুদফ ইলাই থেকে হয়, তাহলে অবশ্যই সেখানে একটা মিন লুকায়িত আছে। ক্লিয়ার? একেবারে ক্লিয়ার আশা করি। আচ্ছা, নাম্বার টু, নাম্বার টুটা যদি আমরা ফলো করি, সেটা হচ্ছে মুদফ ইলাইটি যদি মুদফের স্থানকাল বুঝায়, মুদফ ইলাইটি যদি কি বুঝায়? মুদফের স্থানকাল। হুম, এটা কি বুঝাবে নাম্বার টুতে? স্থান কাল, ইটিসি মানে ইত্যাদি বুঝায়। ঠিক আছে, তাহলে এর মাঝখানে কি থাকতে পারে? এই মুদফ এবং মুদফিলের মাঝখানে কি থাকতে পারে? শুক্রবার। আমরা যে বলি জুমার সলাত, সলাতুল জুমা। তাহলে এখন দেখেন মুদফ ইলাইহি কি বুঝাবে, আসেন একটা উদাহরণে বুঝবো। হুম সলাতুল, আরো এরকম উদাহরণ আমরা ইনশাআল্লাহ সামনে যখন আমরা বেসিক ক্লাস মানে এগুলোর উপর প্র্যাকটিস ক্লাস করছি যেখানে, সেখানে এই বিষয়গুলো সম্পর্কে আরো আলোচনা করব। জুমাআতি, ঠিক আছে, সলাতুল জুমাআতি।
তাহলে এখন জুমা কি বোঝাচ্ছে? জুমা একটা সময় বোঝাচ্ছে। কার? মুজফের সময়। মুজফ এর সময়ে। তাহলে জুমা আতি এটা কি মুজফ ইলাই? মুজফ ইলাইটা দ্বারা যদি মুজফের সময় বা স্থান, স্থান কাল পাত্র, স্থান কাল পাত্র যদি বুঝায়, মুজফের স্থান কাল পাত্র বুঝায় কার? ওর স্থান কাল পাত্র বুঝায় মুজফ ইলাই দ্বারা। মুজফ ইলাই দ্বারা যদি মুজফের স্থান কাল পাত্র বোঝায়, তাহলে তার মাঝে একটা হরফে জার লুকায়িত থাকে, কিন্তু সেটা আমরা সচরাচর লেখি না। ঠিক এর আগের উদাহরণ যেটা দেখেছিলাম সেখানে আমরা লেখি না, কিন্তু সেটা গোপন থাকে। সেটা গোপন থাকে। যদি আমরা বিস্তারিত লিখতে যাই তাহলে ওই মিনটাকে স্পষ্টভাবে লিখতে হয়, মিনটাকে স্পষ্টভাবে লিখতে হয়, কিন্তু আমরা যেহেতু বুঝি দেখে ওই জিনিসটা প্রয়োজন হয় না। এখানে কি লুকায়িত থাকবে? এখানে থাকবে ফি। কি থাকবে? ফি। এটা খেয়াল রাখতে হবে। যদি স্থানকাল পাত্র বুঝায় তাহলে কি থাকবে? ফি। অর্থাৎ মুদফ ইলাইটা যদি মুদফের স্থানকাল পাত্র বোঝায়, মুদফ ইলাইটা কার? মুদফের স্থানকাল বুঝাইলে তার মাঝে ফি লুকায়িত থাকে। সলাতু ফি ইয়াউমিল জুমআ, জুমার সলাত সময় বুঝেছে না? এটা তো সপ্তাহে একদিন আসে, ঠিক না? 7 দিন পর পর ঘুরে ঘুরে আসে, তার মানে ফ্রাইডেটা একবারই আসে। তো এখানে সেই সলাতুল জুমআ, ঠিক না? এটা একটা সাইকেলিক ওয়ার্ডার। তো এটা আমরা এখন শিখলাম। তো এখন এই জিনিসটা বুঝলাম যে এর ভিতরে কি থাকে। এছাড়া এই দুটো শিখলাম যে মুজফটা যদি মুজফ ইলাই, এক নম্বরে কি শিখলাম? মুজফটা যদি মুজফ ইলাই থেকে তৈরিকৃত হয় তাহলে কি থাকবে? মাঝখানে মিন থাকবে। মুজফ এবং মুজফ ইলাইয়ের মাঝখানে মিন থাকবে বিস্তারিত লিখলে। এছাড়া স্বাভাবিকভাবে আমাদের লিখতে হয় না, বলতে হয় না, এগুলো থাকে না। আর যদি স্থানপাল পাত্র বুঝায় মুজফ ইলাই, যদি মুজফের কার? মুজফের স্থানকাল পাত্র বুঝায়, তাহলে মাঝখানে কি থাকবে? ফি থাকবে। ক্লিয়ার? এটা হচ্ছে একটা বিষয়। এরপরে 2 নম্বর যে বিষয়টা গেল, 3 নম্বরে যে আরেকটা বিষয়। এছাড়া এই যে এটা ছাড়া, এই দুটো নিয়ম ছাড়া 3 নম্বরে একটা নিয়ম আছে। 3 নম্বর নিয়মটা হচ্ছে কি? 3 নম্বর নিয়মটা একটু লিখে দিই। আমরা যেহেতু শিখছি, শেখার মতো শিখি, কেন লুকায়িত কৃপণের মতো শিখবো। এছাড়া, এছাড়া সকল ক্ষেত্রে, সকল ক্ষেত্রে হরফে জার এই লাম থাকে, লাম হবে। গোলামুল ইজাইদিন, যেমন গোলামু লিজাইদিন, জায়দের জন্য। ঠিক আছে? এই যে লামটা, এই লাম থাকে। এছাড়া অন্য স্থানে, এখানে একটা জাস্ট উদাহরণ দিয়ে বুঝলাম। এছাড়া অন্য সকল ক্ষেত্রে লাম থাকে। 2 ক্ষেত্রে হরফেজার কি থাকে? একটা থাকে ফি, একটা থাকে মিন। ফি থাকে কখন, মিন থাকে কখন, সেটা তো মাত্র শিখলাম। এই যে এখানে লেখা আছে কে কার থেকে আসলে। ঠিক আছে? ক্লিয়ার? মুজাফিলাহির এই ঝামেলাগুলো আশা করি ক্লিয়ার। এবারে কিছু আসি মুজাফিলাই এবং মুজাফের কিছু হুকুম শিখবো, কিছু হুকুম শিখবো। আসেন, মুজাফ এবং মুজাফিলের হুকুম কি হতে পারে, মানে নিয়ম কানুন কি, এদের বিধান কি, এদেরকে কিভাবে থাকতে হবে বাক্যের মধ্যে, কিংবা এদেরকে বাক্যে কিভাবে ব্যবহার করা উচিত, এবং আমরা নিশ্চিত হব কিভাবে, দেখলে চিনবো কিভাবে, সেই বিষয়টা আর কি এখানে আমরা একটু এখন আলোচনা করবো। এটাকে বলছি আমরা মুজাফের হুকুম। হ্যাঁ, তাহলে এর ব্যবহার বিধি বাংলায় লিখে দিচ্ছি, ঠিক আছে? ব্যবহার বিধি। আচ্ছা, এর ব্যবহার বিধিটা লিখলাম। যদি ব্যবহার বিধিটা আমরা আলোচনা করি, 1 নম্বরে, 1 নম্বরে হচ্ছে মুদফটা। হুম, ব্যবহার বিধি। মুদফ এর ক্ষেত্রে, এর ক্ষেত্রে 1 নম্বরে আলিফ লাম। ঠিক আছে? কি? আলিফ লাম হতে পারবে না, আলিফ লাম হতে পারবে না। 2 নম্বরে তাসনিয়ার নুন যে আছে, সেটা হতে পারবে না। এরপর তানবিন হতে পারবে না, তানবিন হতে পারবে না। 3 নম্বরে হচ্ছে তাসনিয়ার নুন হতে পারবে না, নুনে তাস
নুনে তাসনিয়া হতে পারবে না। 4 নম্বরে হচ্ছে নুনে জামা, নুনে জামা হতে পারবে না। ঠিক আছে? হুম, এর নুন থেকে কি থাকবে? সর্বদা মুক্ত থাকবে। কে থাকবে? মুযফটা থাকবে। এই 4টা বিষয় সবসময় খেয়াল রাখতে হবে। মুযফ যিনি হবেন সেই যে, যেমন আমরা একটু এখন আবার উদাহরণটা লিখি যে কিতাবু, কিতাবু যাইদিন। হুম, এটার ক্ষেত্রে মাঝখানে লাম আছে। তো যেটার ক্ষেত্রে লাম নাই সেটা আমরা তো দেখলাম যে কখন লাম হবে কখন লাম হবে না। হুম, তো এটা আমরা সেটা একটু পরে চিন্তা করতেছি যে কিতাবু জাইদিন, এটার ক্ষেত্রে এটা হবে কিতাবু লিজাইদিন। ঠিক আছে? যদি হরফে জার হিসাব করি তাহলে লিজাইদিন হবে, তাই সেটা আমরা এখন চিন্তা করতেছি না। আমরা শুধু চিন্তা করতেছি কি মুজাফ এবং মুজাফ ইলাইহি। মুজাফ ইলাইহি কি থাকতে পারবে না শুরুতে? এই যে এখানে যদি আমরা আলিফ লাম চিন্তা করি, আলিফ লাম চিন্তা করি, সে আলিফ লাম হতে পারবে না, এটা কাটা। এবং এটা যদি দ্বিবচন হয় কিতাবানি, হ্যাঁ, নুনটা তাহলে বাদ হয়ে যাবে। এবার কিতাবাইনি, নুন বাদ হয়ে যাবে, ইয়াও বাদ হয়ে যাবে, শুধু মূল অক্ষর থাকবে। ঠিক আছে? এরপরে অর্থাৎ কি বুঝাইতে চাইলাম? কিতাবাইনি, হুম, কিতাবাইনি যাই দিন। ঠিক আছে? এখন যদি বলেন স্যার কিতাবাইনি, যে কিতাবাইনি এখানে তো শেষ করে পেশ আসার কথা, পেশ আসলো না, তাই আমি পেশ পাবো কই? এখন বলবেন যে না, এটা এই যে আমরা একটা নিয়ম শিখেছি এটার ভিতরে পেশ লুকায়িত আছে। না, এটা তো দ্বিবচনের কিতাবাইনি। ঠিক আছে? এটা আমরা জানি দ্বিবচন করার যে নিয়ম ছিল সেই দ্বিবচনের নিয়ম অনুসারে আছে। তাই এখানে নুনটা সর্বদা দ্বিবচনের নুন জের যুক্ত হয়, তার মানে এটা এই নিয়ম অনুসারে জের যুক্ত। আর এখানে কি অবস্থায় আছে? ইয়াটা আছে। ইয়াটা দ্বারা কি বুঝালো? যে এখানে আলিফ আছে। ঠিক আছে? মানে দ্বিবচনের নিয়মের কারণে আলিফ মানে ইয়াই আছে। তো এখন এই জিনিসটুকু তাহলে বাদ দিতে হবে, এখান থেকে এই জিনিসটুকু কি করতে হবে? বাদ দিতে হবে। ঠিক আছে? এই জিনিসটা হতে পারবে না। ঠিক আছে? এখন এটা গেল আমাদের এই তাসনিয়ার নুনের ব্যাপারে। এবং এই এই শেষ অক্ষরে কখনো কি তানবিন, কিতাবুন, এই যে কিতাবুন বলবেন এইটা দেওয়া যাবে না, তানবিন কখনো দেওয়া যাবে না, সবসময় এক হরকত রাখতে হবে, মানে হরকত মানে এক পেশ বিশিষ্ট রাখতে হবে। ঠিক আছে? এরপরে এই তাসনিয়া নুন, জামা নুন যদি এখন কিতাবুনা যদি বলতেন কিতাবুনা জাইদেন, তাহলে ওই বুনা বা অপেশ বু নুন যাব না, সেটা ওই ওয়াও নুনটাকে বাদ দিতে হবে, শুধুমাত্র মূল অক্ষর রাখতে হবে। ঠিক আছে? তার মানে এটা কিরকম? যদি বলি কিতা কিতাবুনা, ঠিক আছে, কিতাবুনা জাইদিন। হ্যাঁ, তাহলে এখান থেকে এই যে অংশটুকু সেই অংশটুকু বাদ দিতে হবে, এই কথাটা এখানে বলা হয়েছে। এখন পৃথিবীর যত ধরনের এসএম হোক না কেন, যেভাবে হোক না কেন, সব নিয়ম এক। এটা হচ্ছে মুজাফের ক্ষেত্রে শর্ত। মুজাফ ইলাইহির ক্ষেত্রে কোনো শর্ত নাই। মুজাফ ইলাইহির ক্ষেত্রে কোনো শর্ত নাই। হ্যাঁ, কিছু ক্ষেত্রে আছে, তবে মুজাফিলের ক্ষেত্রে শর্ত একটাই বলবো, সেটা হচ্ছে সর্বদা জের হবে, সর্বদা জের যুক্ত হবে, সর্বদা জের যুক্ত হবে। এখন কিভাবে হইতেছে, কি কেমনে হইতেছে, যে আমরা 16 প্রকার এসএম শিখেছি সেখান থেকে ইয়া নুন দেওয়া হচ্ছে কিনা, হ্যাঁ, এরপরে আলিফ নুন দেওয়া হচ্ছে কিনা, এগুলো তো আমরা 16 প্রকার এসএম শিখি। হোক যেভাবে হোক, কিন্তু হালাতে জাদরিতি থাকতে হবে, হালাতে জাদরিতি থাকতে হবে, যেটা 16 প্রকার আমরা শিখে এসেছি। অবশ্যই সেই 16 প্রকার আমার এখানে 2 ঘন্টা প্লাস একটা ভিডিও আছে, সেখানে আপনারা চাইলে দেখে নিতে পারেন। হ্যাঁ, পুরো বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে সেখানে। সেই অনুসারে মুজাফিল এটা যা হোক, এক বচন, দ্বিবচন, বহু বচন, পুরুষ স্ত্রী যেটাই হোক না কেন, ডাজেন্ট ম্যাটার। এখানে আমাকে যেটা ফোকাস করতে হবে মেইনলি সেটা হচ্ছে কি জের যুক্ত হতে হবে, এটাই হচ্ছে আমার মেইন টার্গেট। কিন্তু এবং এই যে আমরা যেটা বলছি মুজফ বলছি, সে মুজফ কি হবে? মাস্ট বি আলিফলাম মুক্ত, তানবিন মুক্ত, নুনে তাসনিয়া মুক্ত, নুনে জামা মুক্ত। এই 4টা যে আমাদের কন্ডিশন আসে, সেই 4টা কন্ডিশন ফুলফিল যখন হবে, তখনই আমরা মুজাফ এবং মুজাফ ইলাইহিটা কমপ্লিটলি ভাবে ইউজ করতে পারবো। এ ছিল আমাদের ব্যাপারটা। ঠিক আছে? আর মুজাফ এবং মুজাফ ইলাই মিলে কি তৈরি করে? জুজউল জুমলা, বাক্যের একটা অংশ, বাক্য তৈরি করে না। এটা কি তৈরি করে? বাক্যের একটা অংশ, বাক্য তৈরি করে না। দ্যাটস ক্লিয়ার। তো আশা করি
আমরা এন্ডিং পয়েন্টে চলে এসেছি, মানে একবারে লাস্টে আমাদের কথা শেষ, আমরা পুরোপুরি বুঝতে পেরেছি যে মুজফ এবং মুজফিলের ব্যাপারটা। এখন যদি টোটালটা সামারি করে একবারে ফার্স্ট টু লাস্ট এক কথায় যদি সামারি করি, ব্যাপারটাকে সংক্ষেপে বুঝাই, আপনাকে সারমর্মটা বুঝাই, এখানে আমরা কি শিখলাম সেটা হচ্ছে মুজফ কি, ইসমুল মুজফ। আজকের যে টপিকটা ছিল সেটা হচ্ছে মুজফ। মুজফটা কি জিনিস ছিল? মুজফ হচ্ছে একটা এসএম অন্য আরেকটা এসএম এর সাথে সম্পর্ক হয়। আর মুজফটা তৈরি করতে হলে দুটো এসএম লাগবে, মাস্ট বি দুটো এসএম লাগবে। সে দুটো এসএম ছাড়া মুজফ এবং মুজফ ইলাই তৈরি করা অসম্ভব, সেটা সম্ভব নয়। একা একা কখনো মুজফ তৈরি হয় না। তাহলে মুজফ তৈরি করতে হলে দুটো এসএম মাস্ট বি লাগবে সর্বনিম্ন। দুটো এসএম এর মাধ্যমে মুজফ এবং মুজফ ইলাই তৈরি করে। এর ভিতরে প্রথম এসএমটা যে থাকবে সে হচ্ছে মুজফ। আর সেই মুজফের জন্য শর্ত হচ্ছে বেসিক্যালি যে দুটো খেয়াল রাখলেই হয়, আর কোনো দুনিয়ার কোনো নিয়মকানুন খাটবে না, সেটা হচ্ছে মুজফটা আলিফলাম হতে পারবে না, এবং মুজফ ইলাই সর্বদা এক পেশ হবে, তানবিন হতে পারবে না, আলিফ এরপরে কি হতে পারবে না, আরো যে চারটা মাত্র শর্ত দেখলাম এই কন্ডিশনগুলো হতে পারবে না। ঠিক আছে, তো এই হচ্ছে মুজফের শর্ত। আর এর সাথে যে এটা হচ্ছে মুজফ, এর সাথে যিনি যুক্ত করবে, যে এসএমটা যুক্ত হবে তাকে বলা হবে মুজফ ইলাই। ঠিক আছে, মুজফ ইলাইটাই যা হয় হোক, আর মুজফটা যে কোনো বচনে হোক না কেন, ঘুরে ফিরে সবকিছু বাদ দিয়ে মুজফের শেষ অক্ষরে পেশ দিতে হবে, এটাই হচ্ছে কথা। ক্লিয়ার? এখন মারেফা নাকেরার কথা বলবেন না, এখানে সেটা যে যাই হোক না কেন, মুজফটা যাই হোক না কেন, সেটা ডাজন্ট ম্যাটার। আমাকে ফলো করতে হবে মুজফ এবং মুজফ ইলাই যে শর্ত আছে সেটা দেখতে হবে। মরাব মাবনি এগুলো কোনো মাথায় টেনশন নেওয়ার দরকারই নেই, মুজফের যে শর্ত সেটা হতে হবে। তাই ক্লিয়ার? এরপরে আসেন মুজফ ইলাই। মুজফ ইলাইটা কি হবে? এটা কি মারিফা নাকিরা মুযাক্কার মুআন্নাস ইত্যাদি ইত্যাদি মুরাব মাবনি গয়র মুনসারিফ না মুনসারিফ, এগুলো আমাদের তাকানোর দরকার নেই তো ভাই, একটা হলেই হচ্ছে। কিন্তু সেখানে শর্ত হচ্ছে কি সর্বদা জের হতে হবে শেষ বর্ণে। এখন সেটা 16 প্রকারের নিয়ম অনুসারে হোক কিংবা আদার্স কোনো নিয়ম অনুসারে হোক, আমার জের বানাতে হবে, সেটা হচ্ছে রিয়েলি জের নিয়ে আসতে হবে, যেভাবেই হোক। হালাতে জাররিতে যেন হয়, হালাতে জাররিতে, দিন শেষে যেন হালাতে জাররিতেই পাই, এটা হচ্ছে মূল কথা। ক্লিয়ার? হচ্ছে আমাদের এটার জন্য শর্ত। এই গেল মুজফ মুজফ ইলাই, এভাবে করে হয় মুজফ মুজফ ইলাই আমাদের বাক্যাংশ তৈরি করে। সেকেন্ড, আমরা যে আলোচনা করেছি যে মুজফ এবং মুজফ ইলাইয়ের ভিতরে কিছু কিছু হরফে জার লুকায়িত থাকে, সে হরফে জারের ভিতরে আমরা দেখেছি মিন থাকতে পারে, এবার ফি থাকতে পারে, এবং লাম মাস্ট বি সর্বদাই থাকে। মিন থাকে কখন, ফি থাকে কখন, সেটা আমরা দেখলাম। মিন থাকে যখন মুজফ ইলাইটা মুজফ থেকে গঠিত হয়, যেমন আর স্বর্ণের আংটি দিয়ে আমরা উদাহরণটা দেখলাম। এবং এই মুজফ আবার ফি থাকে কখন, যখন মুজফটা স্থানকাল পাত্র বোঝায়। মুজফ ইলাই যখন মুজফের স্থানকাল পাত্র বোঝায় তখন থাকে ফি। আর লাম থাকে সর্বত্র, এছাড়া অন্য সকল ক্ষেত্রে কি থাকে, এই যে এই সকল ক্ষেত্রে লাম থাকবে। ঠিক আছে, হরফে জারটা এভাবে থাকে, কিন্তু আমরা এগুলো সচরাচর ব্যবহার করি না স্পষ্টভাবে। কিন্তু যখন আমরা ব্যাখ্যা করতে যাব, বিস্তারিত লিখতে যাব বাক্যটাকে, তখন এই বিষয়টা আমাদের সামনে নিয়ে আসতে হবে। আর হুকুমগুলো কি ছিল, হুকুমগুলো তো আমরা এই মাত্র দেখলাম। এ হচ্ছে আমাদের টোটাল আলোচনা আজকে মুজফ এবং মুজফ ইলাইহি ব্যাপার সম্পর্কে আমরা দেখলাম। যে আশা করি যদি এরপর কোনো আপনাদের কোশ্চেন থেকে থাকে, অবশ্যই আপনার কমেন্ট সেকশন তো ওপেন থাকবে, সেখানে আপনারা কমেন্ট করবেন যে স্যার এই জায়গাটা আমাকে ভালো করে একটু বুঝিয়ে দেন, স্পষ্ট করে দেন। আপনারা চাইলে যে কোনো ধরনের শব্দ নিয়ে আপনারা তৈরি করতে পারেন, এই শর্তগুলো জানা থাকে। তো আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।